২০১৬ সালের একটা সিনেমা আয়নাবাজি। এটা কিন্তু শুধু একটা সিনেমাই ছিল না, রীতিমতো একটা কালচারাল মুভমেন্ট হয়ে উঠেছিল। কিন্তু এই গল্পের দুটো পিঠ আছে, দুটো একদম উল্টো দিক। একদিকে যেমন সাফল্যের চূড়া, ঠিক অন্যদিকে এর ডিরেক্টর কিভাবে প্রায় ধ্বংস হয়ে গেলেন সেই গল্প। চলুন এই অদ্ভুত গোলকধাঁধার ভেতরে ঢোকা যাক। শুরুতেই দেখুন এই অদ্ভুত বৈপরীত্যটা। একদিকে এই সিনেমা জিতে নিল ৭টা ন্যাশনাল অ্যাওয়ার্ড, হলের পর হল হাউসফুল যাচ্ছে, আর ঠিক তার উল্টো দিকে ছবির পরিচালক অমিতাভ রেজা চৌধুরী নিজেই বলছেন, আয়নাবাজি করে আমি ধ্বংসের মুখে পড়েছি। প্রশ্ন হল, এত হিট একটা সিনেমা কিভাবে তার পরিচালককে পথে বসিয়ে দিতে পারে? ব্যাপারটা কি? তো আসুন প্রথমে সাফল্যের দিকটাই একটু খোলাসা করে দেখি। আয়নাবাজি ঠিক কতটা সফল হয়েছিল, এর সাফল্যের মাত্রাটা আসলে কোন পর্যায়ে ছিল? ২০১৬ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আসরটা যেন আয়নাবাজির জন্যই ছিল। সেরা পরিচালক, সেরা অভিনেতা সহ মোট ৭টা ক্যাটাগরিতে পুরস্কার জিতে নেয় ছবিটা। মানে বুঝতেই পারছেন শৈল্পিক দিক থেকে এটা কতটা প্রশংসিত হয়েছিল। কিন্তু অ্যাওয়ার্ড তো একটা স্বীকৃতি মাত্র। আসল ঘটনা ঘটছিল হলের বাইরে। বলাকা সিনেমার এমডির এই একটা কথাই তখনকার পুরো চিত্রটা তুলে ধরে। অনেক অনেক দিন পর মানুষ আবার সিনেমা দেখার জন্য লাইনে দাঁড়াচ্ছিল। একবার দৃশ্যটা কল্পনা করুন তো, শহরের শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী যারা প্রায় হলভিমুখ হয়ে গিয়েছিল, তারা আবার হলে ফিরছে। মাত্র ২০টা হল দিয়ে যাত্রা শুরু, কিন্তু দর্শকের চাপে সেটা বেড়ে ৭৫টা হলে গিয়ে দাঁড়ায়। সপ্তাহের পর সপ্তাহ শো হাউসফুল। এমনকি ৯০-এর দশকের মতো করে হলের সামনে আবার টিকিট ব্ল্যাকাররাও ফিরে এসেছিল। মধুমিতায় ৮ সপ্তাহ, আর বলাকাতে তো টানা ৩ মাস চলেছিল ছবিটা। মানে এটার সিনেমা ছিল না, একটা উৎসবে পরিণত হয়েছিল। তাহলে সেই আগের প্রশ্নটা আবার আরও জোরালোভাবে ফিরে আসে। যদি ছবিটা এতই সফল হয়, এত টাকা আয় করে, তাহলে এর নির্মাতা ধ্বংস হয়ে যাবেন কেন? কিভাবে সম্ভব এটা? এইখানেই হচ্ছে আসল টুইস্ট। পরিচালক অমিতাভ রেজা চৌধুরী এক সাক্ষাৎকারে জানান, তার প্রোডাকশন হাউস সারা দেশের হল মালিকদের থেকে তখনও প্রায় ৭০ লাখ টাকা পায়। ভাবা যায়, একটা সুপারহিট ছবির লাভের এত বড় একটা অংশই আটকা পড়ে আছে। আর এই আর্থিক চাপের কারণেই জাতীয় পুরস্কার পাওয়া একজন পরিচালককে তার বানানো সিনেমার লস সামলাতে আবার সাবান তেলের বিজ্ঞাপন বানাতে ফিরতে হয়। তার এই কথাটার মধ্যেই যেন সব হতাশার বাস্তবতাটা লুকিয়ে আছে। টাকা পয়সার এই অদ্ভুত গল্পটা তো একপাশে থাক, কিন্তু বাস্তবতার সাথে এই সিনেমার যে যোগসাজশ, সেটা শুনলে আরও বেশি অবাক হতে হয়। সিনেমার মূল গল্পটা, মানে একজন মানুষ টাকার বিনিময়ে অন্যের হয়ে জেল খাটছে, এটা কিন্তু একটা সত্যি গাজেটনি স্টাডি থেকে নেওয়া। কিন্তু আসল প্রশ্ন হলো, সিনেমাটা কি একটা সত্যি ঘটনা থেকে বানানো হয়েছিল, নাকি সিনেমাটাই পরে সত্যি হয়ে গেল? চলুন দেখি গল্পটা আমাদের কোথায় নিয়ে যায়। কারণ তদন্তে যা যা উঠে এসেছে, তা সিনেমার গল্পকেও যেন হার মানিয়ে দেয়। বাংলাদেশের জেলগুলোতে আয়নাবাজি শুধু একটা সিনেমার নাম না, এটা একটা ডকুমেন্টেড রিয়ালিটি। ২০২৩ সালের নভেম্বর পর্যন্ত ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার বা এনটিএমসি একটা নতুন বায়োমেট্রিক সিস্টেম ব্যবহার করে ২৪ জন ভুয়া কয়েদিকে খুঁজে বের করেছে। চিন্তা করা যায়, একেবারে ২৪ জন, যারা আসল অপরাধীর বদলে জেল খাটছিল। আর সবচেয়ে চমকে যাওয়ার মতো বিষয় হল এই মুক্তির দাম। শাহজাহান শামীম নামে একজন তার এক আত্মীয়র হয়ে জেলে গিয়েছিলেন মাত্র ২০,০০০ টাকায়। আরেকজন মুজিবুর রহমান, যিনি চা বিক্রি করেন, তিনি চেক জালিয়াতির মামলায় জেল খেটেছেন মাত্র ৩,০০০ টাকার বিনিময়ে। মানে কয়েকটা মাস বা বছরের স্বাধীনতার জীবনের দাম মাত্র কয়েক হাজার টাকা। তো সব মিলিয়ে এই সিনেমা, এর সাফল্য আর ব্যর্থতার অদ্ভুত গল্প, আর আমাদের চোখের সামনে বাস্তব জীবনে এতগুলো আয়নার ধরা পড়া, সব কিছুর শেষে একটাই প্রশ্ন মাথায় ঘুরপা খেতে থাকে। শেষে এসে সিনেমার ওই বিখ্যাত ডায়লগটাই যেন বারবার প্রতিধ্বনিত হয়। এটা শুধু সিনেমার একটা লাইন থাকে না, এটা আমাদের সমাজের ভেতরে লুকিয়ে থাকা এমন অনেক সিস্টেম আর বাস্তবতার দিকে আঙুল তোলে, যা আমরা হয়তো দেখি, কিন্তু দেখেও দেখি না। ব্যাপারটা কি আমরা আসলেই বুঝতে পেরেছি?